আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সালাম আলাইকুম ফরিদ ভাই, আপনি কেমন আছেন? জি, ভালো আছি এবং আপনি এবং আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। দুই একটা কথা একটু যেটা এখন টাগ অফ দ্য টাউন। জি 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 একটা হচ্ছে যে আমাদের এই বুড়া কাকা গোলাম আজম, জি ওনার জি পুত্রকে আজকে সম্ভবত মেজর জেনারেল পদে মনে হয় ভূষিত করছেন, পদোন্নতি দিয়েছে। জি, পদোন্নতি দিয়েছেন। তো কি 150 জনকে নাকি এইভাবে প্রচুর টোটাল। সম্মান দিয়েছেন, 1000 কোটি টাকা ব্যয় হবে। তো হঠাৎ করে এইটার কারণ কি? কারণ এর আগে যখন আরেকটা পদোন্নতি দিছিল ইউনূসীয় জি, শাসনে, তখন কিন্তু এই বেটার নাম ছিল না। এইবার আবার আসছেন। মানে আমরা ইউনূসের সরকারকে তো জামাতের সরকার জানতামই, কিন্তু বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া তারেক রহমান সরকার সুবহানাল্লাহ, গোলাম আজমের পোলাকেও পদোন্নতি দিচ্ছে। এই পদোন্নতি দিয়ে প্রমাণ করে দিল যে, যেটা আমি বারবার বলি, যে সারা পৃথিবীতে থাকে বিরোধী দল, সরকারি দল, স্বতন্ত্র দল। বাংলাদেশে একমাত্র যেটা চলে এটা সরকারি বিরোধী দল, সরকারি স্বতন্ত্র এমপি, সরকারি বিরোধী এমপি, আর সরকার তো তারা নিজেরাই। তার প্রমাণ হয়ে গেছে। নাহলে গোয়া জমের পোলাকে অন্তত পদোন্নতি দেওয়ার কথা ছিল না। তা এটা যে তারাই, অর্থাৎ এইখানে বাংলাদেশে কোনো বিরোধী দল নাই, সব তারা নিজের আমরা আর মামুরা, প্রমাণ এবার হয়ে গেছে। এমনকি এটা ইউনুস মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া সুবহানাল্লাহ আবারও বললাম, মানে তারা 2 কদম আগে চলে গেছে। এবং এটার ফলাফল আমরা জানি যে সেনাবাহিনীতে সাধারণত একবার চাকরি চলে গেলে আর চাকরি হয় না, কিন্তু দুধের স্বাদ ঘোলে মিটাইলো। তাকে যেহেতু অবসর দিয়ে বাধ্যতামূলক অবসর দিয়েছিল, প্রমোশন দিয়ে আবার নিয়ে গেল। মানে বোঝা গেল আগামীতে যাতে জামাত বিএনপি বলতে পারে, এই জামাতি তোমাদের কিন্তু আমি এই সুবিধা দিয়েছিলাম, তাই আবার আমার সাথে থাকো। তারা এটা একটা প্রতিশোধ হিসেবে নিল, যে এটা আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের প্রতি একটা চপেটাঘাত। এই গোলাম আজমের পোলাকে প্রমোশন দিয়ে বিএনপি আমাদের চপেটাঘাত করলো, এর প্রতিশোধ জনগণ নিবে। এবং এর প্রতিশোধ জনগণ জনগণের মুখোমুখি হইতে হবে, আর এর কৈফিয়ত দিতে হবে। এই মুসলেকা সরকারকে কৈফিয়ত তো বহু কাজেই দিতে হবে, এর কারণেও দিতে হবে। জি, তো ফরিদ ভাই, আপনার কি মনে হয় না যে আগামীতে অদূর ভবিষ্যতে অন্য কোন সরকার আসলে এই যে যারা 150। এখন অবসরে নিছে আর কি, অবসরে জি গেছে, জি যেসব সেনাপ্রধান অতীতে অবসরে গেছে বা ভবিষ্যতে যারা যাবে, ওদের সবাইরে আইনা ফিল্ড মার্শাল ঘোষণা দিবে? মানে অস্বাভাবিক কিছু না। আপনি যদি এটা করতে পারেন, রাজাকার আলবদরের পোলাদের, মুক্তিযুদ্ধ বিরোধীদের আপনি যদি পদোন্নতি দিতে পারেন, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের লোক দিতেই পারে। হতে পারে আমি সিভিল লোক, আমারও জেনারেল ঘোষণা দিতে পারে। কিভাবে জেনারেল? ফরিদ তো কথা কইছে তো, ফরিদ জেনারেল। রাশেদের জেনারেল। তো ছিল, ইউটিউব চ্যানেল ছিল, জেনারেল দিয়ে দিলাম। কারণ এলে দেখাই দিচ্ছে, শিখাই দিচ্ছে। তবে আওয়ামী লীগের না খুব উপকার হয়েছে, ছাত্রলীগের, যুবলীগের, এবার খুব উপকারও করেছে। আপনি যাই বলেন ভাই, 5ই আগস্ট বাংলাদেশিদের জন্য, আওয়ামী লীগের জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের জন্য সাপে বর হয়ে গেছে। যদিও আমাদের অনেক মূল্য দিতে হলো, কিন্তু সাপে বর কিভাবে? আগামীতে এমন কিছু আওয়ামী লীগ করতে চেয়েছিল যা করতে পারে নাই, বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বলতে পারে নাই, করতে পারে নাই, এখন সেটা করা আসান হয়ে গেছে। কারণ তারা ওগুলো করে দেখিয়ে দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হলেই তাকে জেলে ভরতে হয়। তারা দেখিয়ে দিয়েছে জয় বাংলা স্লোগান দিলেই পিটাইতে হবে। তারা দেখিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কবরে আগুন লাগাতে হবে। তারা দেখিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের বাড়িঘরে আগুন দিতে হবে। তারা দেখিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে যে কথা বলবে তারা জিন্দা জ্বালাই দিতে হবে, পানিতে ডুবাইতে হবে। এটা শিখাই দিয়ে গেছে। এরা শিখাই দিয়ে গেছে যে কিভাবে কোর্ট আদালত নিয়ম কানুনের বাইরে কিভাবে শায়েস্তা করা যায়। এটা আওয়ামী লীগ শিখে ফেলেছে এবার। আর এর প্রতিপক্ষ কি বলতে হবে, মানে আকাম করার পরে কি বলতে হবে, এটা তো গবেষণার বিষয়। মোটামুটি কিছুই করার দরকার নাই। জাস্ট জামাত আর বিএনপি আর ভাবির পোলাদের এই কথাগুলো খালি শুধু কপি একটা নোট করে সামনে রেখে দিতে হবে। মানে আপনাকে জামানতের, আপনাকে উত্তর দেওয়ার জন্য পৃথিবীর কোথাও যেতে হবে না। মনে করেন বললো জামাত কেন নিষিদ্ধ, জাস্ট আওয়ামী লীগ আর ভাবির পোলা আর ওই যে মান্না ভাইয়ের পেতি পাঠা, তারেকের পাঠা, ওই যে জাহেদ কি বলছে দেখাই দিবেন। মনে করেন তারপরে বললো ছাত্র শিবির কেন জেলে যায়, কেন তারা জেলের বাইরে হাওয়া হয়ে যাইতেছে, জাস্ট ছাত্রলীগ সম্পর্কে যে মন্তব্য দিয়েছে ওটা দিয়ে দিলে হবে। তারপরে মনে করেন ছাত্রলীগের রব্বানি বা সাদ্দাম বা অন্যান্য ছাত্র নেতা, যুব নেতা, সম্রাটেরা বললো এই শিবিরদের ঘর থেকে বেরোতে দিব না, জামাতকে ঘর থেকে বেরোতে দিব না, ধরলে হাত পা ধরবা, পিটাবা, ভাঙবা, এটা করবা, ওইটা করবা। অথবা বললো যে ধরতে পারলে 10,000 টাকা দিব। অথবা বললো যে এরা কেউ রাজনীতি করতে পারবে না, বাংলাদেশে থাকতে পারবে না।
যখন এটার প্রতিবাদ করবে বিএনপি এবং জামাত, জাস্ট এখন যা যা বলছে এটা কপি শোনাই দিলে হবে, তাদের পয়েন্ট তাকে আওয়ামী লীগের কষ্ট করতে হবে না, জাস্ট তাদের পয়েন্ট মানে অর্থাৎ আমি যখন কিছু করব রাশেদ ভাই কি বলছিল ওটা শুনে দিলেই হবে। এটা ভালো করেছে। এটা আবার ভাবির পোলারা যেমন আজকে বলছে না যে যারা জুলাই চেতনা বিরোধী তাদের তথাকথিত কি জুলাই কি সিডিআই নাকি কি জানো, যে এই চেতনার বিরোধী বাপ হলেও তাকে ছাড় দিবে না, এটাই যাতে আওয়ামী লীগ বলতে পারবে, ছাত্রলীগ বলতে পারবে যে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যা থাকবে বাপ হলেও ছাড় দেবো না। একই ডায়লগ, খালি জাস্ট কাট কপি পেস্ট করে দিবে। উপকারী করেছে, উপকারী করেছে। জি জি। আচ্ছা ভাই, এই যে আপনি জুলাই চেতনায় আনলেন, তো এক ভাই লেখছে, উনি লেখছে ফরিদ ভাই জুলাই সিডিআই এর শুভেচ্ছা নিবেন। তো ভাই আমিও তো 90-এর দশকের, আপনিও 90-এর দশকের, জি 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 দুজনে একই সময়কার। তো ওই জি, সময় আমরা যারা 90 দশকের পোলা পাইন তারা সকলেই জানি না ইয়ামাহা সিডিআই সিলভার কালার, সিলভার কালার, সিলভার কালার ওইটা যার কাছে ছিল সে তখন ওই ওই সময়কার। তখন তখন সেই হলো আমার ভাবির পোলা। হ্যাঁ, তো এখন এই যে আমাদের, আমি নায়ক নায়িকা খুব একটা ভালো করে চিনি না, ওই মেহের আফরোজ শাওন সে নাকি জি। লেখছে যে কি সিডিআই লেখছে, এইটা নিয়ে দেখি যে মানে ব্যাপক আন্দোলন, এইটা নাকি হচ্ছে যে এই কথা বলার কারণে চেতনার ধ্বংস হয়ে গেছে গা, সেইটা নিয়ে ব্যাপক গালাগালি। এখন আমার যে এখানে প্রশ্ন সেটা হচ্ছে যে ও সিডিআই বলার কারণে নাকি সমাজের মানে নোংরামি শুরু হয়েছে। তো ভাই যারা ও, ওইটা, যারা সাউয়া মাওয়া ছিঁড়ার কথা কইছিল ওইটাতে জি। কি নোংরামি হয় না? এটাই তো মানে শাওনের আসলে ওইটাই বলা উচিত ছিল, ওইটা বলে না বলেই তো দোষ দিয়েছে। ওটা যদি বলতো হুবহু, এখন যেহেতু মিনিমাম শাওনের তো লজ্জা আছে, মেহের আফরোজ শাওনের তো মিনিমাম লজ্জা আছে, ওই শব্দটা উচ্চারণ করতে পারে নাই, বা আমরা ওইটা উচ্চারণ করতে পারি না, মানে ডাইরেক্ট আমরা সবসময় বলতে পারি না, ওইটাই বললে ভালো হইতো। এই জন্য ওদের খারাপ লাগছে আর কি, যে কেন সিটিআই বলবে, সরাসরি বলবে, বলতো হাদিমাদি ছিঁড়ে ফেলবে, এটা বলতো তাহলে ভালো। তবে মেহের আফরোজ শাওন একটা কাজের কাজ করে ফেলেছে, সেটা হলো মানে বিড়ালের গলায় ঘন্টি বেঁধে দিয়েছে। তার স্বামী একবার বলেছিলেন তুই রাজাকার টিয়া পাখির মুখ দিয়ে, তখনও কিন্তু ঠিক ওই দশকে আমরা মনে থাকার কথা, তখনও কিন্তু জামাতিদের রাজাকার আলপাতুতে গায়ে আগুন লেগে গিয়েছিল। শাওনও সেই কাজটা করেন, খুব ভালো কাজ করেছেন, বুঝতে পারছেন, উনি তো জামাল বুইরা খুব ভালো কাজ করছে একেবারে ঠিক মতো চুত্রার পাতা, মানে তিনি তো এটা পোস্ট দেন নাই, তিনি তার লেখাটা কিন্তু তৃতীয় শ্রেণীর, তিনি নিজেও জানেন, কিন্তু তার তৃতীয় শ্রেণীর লেখাটাতেই এইভাবে যে বিহারি পল্লীতে আগুন লাগবে, জামাতি পল্লীতে আগুন লাগবে, জুলাই সন্ত্রাসীদের পল্লীতে আগুন লাগবে, আমার ধারণা যেটা শাওন নিজেও জানতেন না, এটা আমার ধারণা তিনি নিজেও জানতেন না। তো ভালো কাজ হয়েছে, আমি মেহের আফরোজ শাওনকে ধন্যবাদ জানাবো। আপনি এরকম তৃতীয় শ্রেণী লেখাগুলি লেখেন, যেগুলো ওদের চপট, যেগুলো ওদের সূত্রার পাতার মতো লাগবে সেগুলোই বলতে হবে, যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে, তাছাড়া কোনো, যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল হচ্ছে এই শাওন। খুব ভালো কাজ করেছে এবং এটা হওয়া উচিত। যারা এখন বলতেছে শাওনের এই কথাতে মানে মানুষের রুচি নষ্ট হয়ে গেছে, যখন হাদি ও শাওয়া ছিঁড়ে ফেলতো বলতো, ছিঁড়তে চাইতো এবং এখনো বলে, মৌলবীরা আজকাল এটা বলে। তারপর এক ভাবির মেয়ে আছে দেখলাম, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাসার সামনে যাও এগুলো বলছে, তখন তোমাদের রুচিতে দুর্ভিক্ষ লাগে নাই, ও এখন শাওন অর্ধেক বলছে তাতেই রুচিতে বেঁধে গেছে। মানে মানে চরিপে চরি ফের বি সেনা জরি। এই জুলাই সন্ত্রাসী যারা, জামাত যারা, হেফাজত যারা তো ভণ্ড বদমাইশ, মানে ওরা ন্যাংটা হয়ে ঘুরবে, ইজ্জত যাবে না, ওরা ন্যাংটা হয়ে ঘুরবে, সমস্যা নাই। শাওন মনে করেন যে একটু ব্লাউজ আর পেটিকোট পরে ঘুরছে, ইজ্জত চলে গেছে। আর ওরা জামাতিরা, হেফাজতিরা, ভাবির পোলারা, বেটিরা, ভাবির মেয়েরা ন্যাংটা হয়ে ঘুরলে সমস্যা, ওদের ইজ্জত চায় না, শাওন বললে ইজ্জত চায়। আসলে শাওনের উপর ক্ষোভটা কেন জানেন? কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বল, তার বক্তব্যটা আসলে তো তার ওই পোস্টটা একটা প্রতিবাদ, একটা প্রতীকী প্রতিবাদ। তো এই প্রতিবাদের কারণে জুলাই সন্ত্রাসী এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে গেছে, এই জন্য তাদের এত রাগ, এত ক্ষোভ। এদের মুক্তিযুদ্ধের চেতনা বিরুদ্ধে এই ধরনের কথা বললে সমস্যা নেই, কিন্তু শাওন জুলাইয়ের চেতনা বিরুদ্ধে বলছে, বিহারি পল্লীতে আগুন লেগে গেছে। ওই যে শাওয়া হাদি বলছিল না যে কোট অ্যান্ড কোট জুলাই ঘটেছে ৭১-এর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সে নিজে বলেছে। তাদের তো সিট লাগবেই, এদের কাছে যে যে শাওয়া মাওয়ার নাম নিল তারে আপনি জাতীয়, তারে এখন পারলে জামাতের জাতির পিতা বানায় ফেলবেন বা নিজেরই পিতা বানায় ফেলবেন, কোনো সমস্যা নাই। তারে কবর দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে, বাল গাছকে আপনারা তাল গাছ বানায় ফেলবেন শাওয়া মাওয়া বলার পরেও। আর শাওন শুধু লিখেছে জুলাই সিডিআই, ২৪ জুলাই সিডিআই, তাতে আপনার হাতে ঘা লেগে গেল। কেবল বলেছে ঠাকুর ঘরে কে রে,
কয়ে ফেলাইতেছে আমি কলা খাইনি। তার মানে ভালো আমরা কাজ এখন এমনি জিগাইতে পারি না যে ও শাওন কি বাতি লাগাইলা, তো শাওন জবাব দিব কেন ভাই সাহেব জুলাই সিডিআই। ঠিক, এটা আর খারাপ না যে কি ব্যক্তি লাগাইলা ফিলিপস আর না জুলাই সিডিআই জুলাই CDI। জুলাই সিডিআই। হ্যাঁ ফরিদ ভাই, এইদিকে আবার আজকে বিজনেস স্ট্যান্ডার্ড 3 ঘন্টা আগের একটা খবর, জি বলেন। হয়তো আপনি এর আগেও বেশ কিছু টক শোতে গেছেন বা অনেকেই টক শোতে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে সম্ভবত কেউ কথা বলে নাই। তো আমার জি খুব ইচ্ছা হইছে যে আমার শোগুলাতে আমি কিছু ঘটনা আনবো যেগুলা রাজনীতির ভিতরে পড়বে না, কিন্তু ঘটনা অন্য জায়গায়। চায়না বাংলাদেশকে 0 ট্যারিফ ঘোষণা দিছে, মানে বাংলাদেশি মাল চায়নাতে 0% ট্যারিফে যাবে। তো বাংলাদেশের সাথে ভারতের যেটা ছিল, ভারত বাংলাদেশকে দিত প্রতি বছর, ভারত থেকে আমরা আমদানি করতাম $12 বিলিয়ন, আর ভারতে আমরা রপ্তানি করতাম হচ্ছে যে $2.5 বিলিয়ন, মানে $2.5 বিলিয়ন। চায়না থেকে আমরা যা আনি এই পর্যন্ত, এখন পর্যন্ত চায়নাতে রপ্তানি আমাদের ওই $0.5 বিলিয়ন হয় নাই। 0 ট্যারিফ দেওয়াতে আমরা এখন কি রপ্তানি করব চায়নাতে? কিন্তু বিশাল সুযোগ দিছে ভাই। বিশাল সুযোগ। হ্যাঁ তাহলে চায়নার ব্যাপারটা কি হয়েছে জানেন? ধন্যবাদ এটা বলার জন্য। বিজনেস তো একটা রাজনীতির অংশ, হ্যাঁ, কারণ সারা দুনিয়াতে এত যুদ্ধ হইতেছে তো বাণিজ্যের জন্য, মার্কেটের জন্যই। কারণ হচ্ছে যে অলরেডি বঙ্গুরা তো শুরু করে দিয়েছে চায়না 0% ট্যারিফ। আরে বাবা, কিন্তু ফলাফল কি জানেন? অর্থাৎ চায়না 0.000 যোগ করলে কত হয়? 10টা জিরো দিলেন, যোগ করলে কিন্তু জিরোই থাকে। তো চায়নাতে তো আমরা রপ্তানি করি না, মানে কম দিয়া ভাও। হ্যাঁ বিষয় আসলে চায়নার ব্যবস্থাটা হয়েছে কি, চায়নার কথা হলো আমি মামার বাড়ি যাবো আর খাবো, আর বাংলাদেশ আমার ভাইগনা আসবে আর যাবে, খাবে না। তো চায়না আমাদের বৃহত্তর একটি অংশ চায়না থেকে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার আমদানি করি, কিন্তু চায়নাতে আমাদের কিছুই যায় না, 1%ও না, 0.5 হইতে পারে। অর্থাৎ এতেই খুশি, মানে কর্তাই খুশি, সুধীর ভাই আনন্দের সীমা নাই, নিচের হাতে নাই। মুরুগটা কত বড়, আসিস তোরে মুরুগের দাওয়াত খাওয়ামু, ঠিক আছে, মুরুগের দাওয়াত খাওয়ামু, ঠিক আছে, মানে দেখাইছে এত বড়, পরে এইভাবে ধরছে, মানে ছোট্ট এইটু, মানে এটা অশ্বডিম্ব প্রসব করেছে এই চুক্তিতে। চায়না আমাদের 0 ট্যারিফ দিলেই কি, আমরা তো রপ্তানি করি না। আপনি বললেন ফরিদ আমার বাড়িতে আসলে যত মন চাই ততই খাওয়ামু, কিন্তু আপনি তো আমার দাওয়াতই দেন না, খাওয়াবেন কেমনে? আর আপনি আমার বাড়ি আসেন আর খান, আসেন আর খান, কিন্তু মানুষজন এখন মানে বাঙ্গু তো বাঙ্গু, এত তো আকল আল্লাহ দেয় নাই। আর যেটুকু ছিল, গোলাম আজমের পিছে ঘুরে, নিজামের পিছে ঘুরে, সাইদের পিছে ঘুরে, ভাবি পোলাদের পিছে ঘুরে, ওই আকল শেষ হয়ে গেছে। তো এটা হাস্যকর ব্যাপার এই চুক্তি। কারণ হচ্ছে যে একই সাথে আরেকটা ভিডিও আছে, সে জি, ভিডিওটা দেখছি যে জি। কেউ বা কারা ভিডিওটা করছে, এটা খবরের মতো করে, যে চাইনিজ ছেলে মেয়েরা বাংলাদেশের বিভিন্ন বস্তি মসজিদে সরাসরি কারো অনুমতি ছাড়া ওদের বেডরুমে ঢুকতেও হেরা কে কি করে এডি ভিডিও করতেছে, আর চাইনিজ ভাষায় কথা কি কেউ তো বুঝে না। হঠাৎ করে চাইনিজদের উৎপাত বাইরে গেছে বাংলাদেশে, এদিকে 0% ট্যারিফ। এখন ঘটনা হচ্ছে যে আমরা 0% ট্যারিফ নিয়ে আমরা যা উৎপাদন করি তা তো আসলে চায়না নেয় না, কাপড় চোপড় তো চায়না নেয় না, আমরা রপ্তানিতে করি কাপড়, কাপড়, জি। এগুলো নেই ইউরোপ এবং আমেরিকা। চায়না আমাদের চায়নার ভয়ে ইউরোপ আমেরিকা তটস্থ থাকে, কারণ চাইনিজ মালের লগে পৃথিবীর কেউই পারে না, হেরাও বেশ তারা না কিনা ছাড়া। আমাদের 0% ট্যারিফে দিল, আমরা কি কি এমন এমন কিছু কি আছে যেটা আমরা রপ্তানি করার মতন আছে? আসলে একটু চিন্তা করে দেখেন, আমার মনে হয় এই জিনিসটা একটু চিন্তা করা উচিত আপনারও। একটা জিনিস রপ্তানি করা যাইতো, কিন্তু এটা তো চায়না নিবে না। সেটা হলো বাংলাদেশ থেকে কিছু মসজিদ মাদ্রাসা রপ্তানি করা যাইতো, কিছু মোল্লা রপ্তানি করা যাইতো, এছাড়া তো রপ্তানি। কিন্তু চায়নাতে তো ওই মাল চলে না। চায়নাতে তো চায়না টয়লেট, মসজিদের ভাঙ্গে টয়লেট বানায়, ওইখানে তো মোল্লাদের জায়গা নাই। তো একটাই ছিল যে মসজিদ মাদ্রাসা আর মোল্লাদের রপ্তানি করা, এছাড়া আর তো আমি কিছু দেখতেছি না। ওইখানে পাকিস্তানের মতো জঙ্গলি মঙ্গলিও রপ্তানি করা যাবে না, কারণ পাকিস্তান ওগুলো নেয় না, সরি চায়না ওগুলো নেয় না। ওটা বরং কড়া ভাবে পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর ভাবে মুসলমানদের দমন করে চায়না। তো আপনি আর কিছুই রপ্তানি করতে পারলেন না। সবচেয়ে যেটা রপ্তানি করতে পারতাম সেটার দাম এত কমাইছে যে ওরা রপ্তানি করা না করার সমান। অনেকে হয়তো জানে না, এই যে বাংলাদেশে যে চামড়া এর দাম ডাউন করা হয়েছে একেবারে সর্বনিম্ন, এটা কিন্তু চায়নার ষড়যন্ত্র।
বাংলাদেশের এই চামড়া লেদার সব চায়না নিয়ে চলে যায়, এটা অনেকেই জানে না। বাংলাদেশের এই চামড়াগুলো সব চায়না চলে যায়। তো ওটা দামি চামড়া, দামি তখন আর উৎপাদন করবেন, আপনার রপ্তানি করবেন কি? চায়না নিজেই তো রপ্তানিকারকের দেশ, চায়না নিজেই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি রপ্তানি করে, আপনার কাছ থেকে নিবে কি? আর এখানে পাগলাকে ওই যে চকলেট দিয়ে বুঝাই দিছে, মানে চায়না আমাদের 10 পয়সা দামের চকলেট হাতে ধরাই দিয়া মনে করেন আমার 500 টাকা দামের ফুটবল নিয়ে চলে গেল, বিষয়টা এরকম। এখন বাংলাদেশের বঙ্গদের তো আপনি বুঝাইতে, আপনি তো বঙ্গ বলেন, ভালো হয়েছে আমি বাংলা, আপনি বঙ্গ বলেন যায়। বঙ্গদের তো আবার চায়নাতে কিন্তু বাংলাদেশিদের কি বলে জানেন তো? বনজেলা, বনজেলা। বনজেলা যে কি, বনজেলা কি বাঞ্জারান নাকি কি কি বুঝাই, বনজেলা বলে। আমি কই কিরা আমাদের দেখে বলে বনজেলা, বনজেলা। বাঞ্জেলা বলে কেন? বাঞ্জেলা হলো বঙ্গু, বুঝতে পারছেন? বাঞ্জেলা বলে ডাকে। যাই কেন ডাকে আমি জানি না, আমি সঠিক জানি না আসলে, এটা আমি আমার মতো বললাম। তবে বাংলাদেশে চায়না, আমার সবচেয়ে বিপজ্জনক হলো চায়না কিন্তু হুমকি দিয়েছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি কোনো শক্তির বিষয়ে তারা বরদাস্ত করবে না। নিশ্চয়ই এটা ভারতকে দেয় নাই, এই হুমকি তো অবশ্যই আমেরিকাকে দিয়েছে। দেখেন সামনে কপালে কি ঘটে। জি দেখেন যে কিভাবে ভিসার জন্য মানে আগে থেকে এত দাঁড়াইয়া ছিল দৌড়াইয়া ঢুকতেছে। এখন আজকে ওই দিন আমরা আলোচনা করছি, কিন্তু আজকের পত্রিকাতে আসছে যে প্রথম দিনই 1,40,000, যেটা আমরা বলতেইছিলাম প্রথম দিনে, জি দিনকে দিন বাড়তেছে। এই দিল্লি না ঢাকা, ঢাকা না পিন্ডি আন্দোলন করা, এরা হঠাৎ করে এইভাবে পাগল হইয়া 1,40,000। এবং এখানে একজনের একটা ভাষ্য নিল, সে যেটা বলছে সেটা তো আমার একটু সন্দেহ হইলো। সে বলল যে ভাই, ইন্ডিয়া আসলে ভিসা সেন্টার করছে, এখানে সব হিন্দুদেরকে দিতেছে, কিন্তু উনি দাঁড়িয়ালা মুসলমান। তো সাংবাদিক কেন হিন্দুদেরকে মনে হয়, কারণ দেখেন আমি আমার ছেলের ট্রিটমেন্টের জন্য তো আমার বউ আর ছেলে পাইছে, কিন্তু আমার ভিসা এখনো পাই নাই। তখন সাংবাদিক জিজ্ঞেস করছে যে ওরা কি হিন্দু, আপনার ওয়াইফ আর বাচ্চা? কয় না, ওরা মুসলমান। তাহলে কথাটা কি দাঁড়াইলো ভাই? না পাইলেই হিন্দুদের জন্য দিয়েছে, পাইলেই। শুনেন, আমি ভারতে দেখেছি, ভারতের হাসপাতালে বেডে শুয়ে শুয়ে ভারতকে গালি দেয়, হিন্দুদের গালি দেয়। তো বাংলাদেশের মানুষ, মুসলমানদের তো একটা চরিত্র, মানে তো এটা বলবেই। আর আপনি যেটা বললেন, আমি বলেছি তো আপনার চ্যানেলে যে এইবার রেকর্ড করবে বাংলাদেশের যা বাজেট, আমাদের 1 বছরের যত বাজেট তার অর্ধেকের বেশি এবার ভারতে ব্যবসা করবে। বাংলাদেশের মানুষ প্রতি বছর ওইখানে দিয়ে আসবে। আর এটা ভারত বুঝতে পারছে যে বিলাইয়ের উপরে রাগ করে ভাত খাওয়া বন্ধ করা যাবে না, তাই তো ভিসা দেওয়া শুরু করেছে। কারণ নইলে আপনার বাড়িতে, আপনার আমি এত গালি দিলাম, তারপরে আপনি বলেন আমার বাড়িতে আসেন, কতটুকু লাভ হইলে এটা বলবেন? বা আপনি আমার সারাদিন, আপনার পোলাপান সারাদিন আমার গালি দেয়, অথচ আপনার ভাগ্নেদের আমি দাওয়াত দিলাম, বাবা আসো ভাত খাই যাও, নিশ্চয়ই তাহলে লাভ আছে। নাহলে আমার গালি দিবেন কেন? আমি আপনার বাসায় আসতে বলবো, আপনার আমি গালি দেবো, আপনি কেন আমার বাসায় আসতে বলবো? এটা বঙ্গুর তো বঙ্গুরা তো এটা বুঝে না। চায়না এক ধরনের বঙ্গু বানায় রাখছে, ভারত এখন আরেক ধরনের বঙ্গু বানায় রাখছে, কি করবেন না বলেন? কিছু করার নাই, এদের বুঝাইতে পারবেন না আপনি। অদ্ভুত ব্যাপার হলো, এইখানে যারা ভিসা নিতে যাচ্ছে 75 থেকে 80% হচ্ছে মুসলমান, 80% মুসলমান। কিন্তু তারপরেও তার অদ্ভুত চরিত্র বাংলাদেশের মুসলমান, সারাদিন গালি দিবে ভারতকে, আবার ভিসার জন্য দেখেন রিলিফের লাইনের মতো দৌড়াবে, ত্রাণ নেওয়ার মতো দৌড়াবে ভিসার জন্য। আবার সারাদিন আমেরিকার গালি দিবে, ফজর নামাজের সময় আল্লাহ আমার, এশা নামাজের সময় বলে আল্লাহ গো আমার ডিবি লটারিটা দিও, আমেরিকা লটারি দিও। মুসলমানদের চরিত্রটা বড়ই বিচিত্র। এরা দেখবেন সারাদিন দালালি করবে আমেরিকার, দালালি করবে পাকিস্তানের, আফগানিস্তানের, ইরানের, কিন্তু জীবনও ইরান, আফগানিস্তান, পাকিস্তানে যাবে না, মাগনা দিলেও না। কিন্তু তারা সারাদিন আমেরিকার আর ভারতের গালি দিবে, কিন্তু এই দুই দেশেরই ভিসা চায়। আমার ধারণা আল্লাহ বোধহয় এই জন্য আমেরিকার ভারতকে কোনোদিনই ধ্বংস করবে না। কারণ হইলো কি জানেন, সব মুসলমান তো সারাদিন গালি দিল, আল্লাহ সকালবেলা আমারে ভিসাটা দিও ভারতের, আল্লাহ আমার আগামী মাসে আমেরিকার ভিসাটা দিও। তো আমেরিকার ভিসা দিতে গেলে তো আমেরিকাকে অস্তিত্ব রাখতে হবে, ভারতের ভিসা দিতে গেলে তো ভারতের অস্তিত্ব রাখতে হবে। এই জন্য আল্লাহ এই দুইটা দেশ ধ্বংস করবে না, কারণ মুসলমানদের দোয়াতেই এই দুইটা দেশ টিকা থাকবে আমার ধারণা। অদ্ভুত ব্যাপার এরা, দোস্ত মানে এরা হইলো দোস্তি না ঝুটে দুশ্মনী না টুটে, সারাদিন গালি দিতে যে হায়দার ভাই ভালো না, আবার হায়দার ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য আমি পাগল হয়ে থাকি। কোন অদ্ভুত চরিত্র এই মুসলমানদের, এটা নিয়ে আমরা আসলে বুঝে উঠতে পারলাম না, এটা নিয়ে আলাদাভাবে গবেষণা করতে হবে। জি, কারণ এই যে লাখ লাখ লোক যদি এখন ভারতে ঢুকে, এটা তো ভারতেরই লাভ, কারণ নিঃসন্দেহে চলবে, রেস্তোরাঁ চলবে। আমার হিসেবে প্রতি বছর
1 লক্ষ থেকে 1.25 লক্ষ কোটি টাকা আগে ভারত লাভ করতো। মানে ভারতের বাণিজ্য হতো বাংলাদেশের ভিসার কারণে, মানে বাংলাদেশি পর্যটকদের চিকিৎসা, এবং এটা ব্যবসার কথা বলি নাই, এটা হলো শুধু চিকিৎসা এবং ভ্রমণের কারণে ভারতের লাভ হইতো। আর এখন তো যদি আমাদের 8 লক্ষ কোটি টাকা বাজেট হয়, 4 লক্ষ হবে, 5 লক্ষ হবে, ভারতের প্রচুর লাভ হবে। তো এবার এই জন্য ছেড়ে দিছে গালি দেওয়ার পরেও। জি ভাই, আমাদের এক ভাই কমেন্টসটা বারবার করতেছেন, এই জন্য নিলাম। বাংলাদেশ বিলিয়ন ডলার, উনি হয়তো ডলার লিখতে চাইছিলেন, ভুল হয়েছে। ডলার চীনে রপ্তানি করে, সেটা হইলো মাথার চুল। আর চীন সেটা থেকে মাথার উইক তৈরি করে বিক্রি করে। এখন বাংলাদেশ থেকে কি উকুনালা মাথার চুলগুলা যায় চীনে, আর চীন উইক বানায়। এখানে আমি দেখলাম যে আপনার এই ইউরোপে সবচেয়ে বেশি উইক তো লাগায়, সবচেয়ে বেশি ইউরোপে, কালাই আফ্রিকানরা। হেরা দেখলাম যে সব উইক লাগায়, মানে এটা পুরোটাই প্লাস্টিক, কিন্তু দেখতে এমন যে আপনি ধৈর্যও বুঝবেন না যে এটা চুল নাকি। এখন এই বাঙালি ভাই উনি কই থেকে জানলেন? উনি কি উকুনালা চুল সার্ভেয়ার নাকি? আমি বাঙালি ভাইটিকে অনুরোধ করবো, আপনি একটু এখন লেখেন যে আমরা বাংলাদেশ চায়না থেকে কত বিলিয়ন ডলার রপ্তানি করি, একটু কি জানাবেন দয়া করে। এখন একটু কমেন্টস করেন প্লিজ, প্রয়োজন আপনি গুগল করেন, করে আমাদের জানান আপনি কতটুকু রপ্তানি করলেন, সেটা আমাদের জানালেন। এখন আমদানি কত করেন সেটাও একটু জানান, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। তাহলে আপনাকে আরেকটু উদাহরণ দিই, ওনার সুবিধার্থে দিই। আপনি হয়তো জানেন না, শুধু মানুষের চুল না, চুল বিক্রি করে এটা ঠিক, তবে 1 বিলিয়ন না। আর যে কথাটা বলছেন উনি, আরেকটু উদাহরণ দেই, বছরে ওই যে গরুর লেঙ্গুরের লেজ আছে না, গরুর লেঙ্গুর লেজটু কেটে প্রতি বছর যেটা বিক্রি করে চায়নাতে, ওইটার প্রায় 30-35 কোটি টাকা হয়, এটা আমি জানি। ওই চুল সহ, তাও চুল সহ, বুঝতে পারছেন? কিন্তু পরিমাণ হিসাব করেন যে কত আমদানি করেন আর কত, অর্থাৎ আমি হায়দরাবাদের বাড়িতে কত টাকা মাল কিনে আনি, আর হায়দরাবাদ আমার কাছে কত, রাশেদ হায়দরাবাদ কিনে, এটা একটা সলিউশন দেন, মানে হিসাবটা দেন, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। চায়নাতে আমাদের সাথে যে বাণিজ্য ঘাটতি, সেটা হচ্ছে অকল্পনীয়। পৃথিবীতে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি চায়নার সাথে, এটা ওনারা জানেই না, জানে না বলে এই মন্তব্যগুলো করে। এমনকি চায়না আমাদের ভিসা অত সহজে দেয় না। এবং যেটা পেপার পত্রিকায় কইতেছে যে আমরা 40 মিলিয়ন, বিলিয়ন তো দূরের কথা, 1 বিলিয়ন না, না 40 মিলিয়ন মাত্র নাকি রপ্তানি হয় বাংলাদেশ। চায়নাতে। হ্যাঁ, তাই তো হবে, তাই তো। এর চেয়ে বেশি তো হওয়ার কথা না, এর চেয়ে বেশি তো হওয়ার কথা না। কারণ 1 আপনি বিলিয়ন যে ক্রিম যত দেখবেন মাইয়াদের, যে ফর্সা হওয়ার, ওই হওয়ার, কালা দাগুটার, বিভিন্ন গোপনাঙ্গের দাগ উঠানো, সব তো চায়না থেকে আনে। কি চায়না থেকে আসে না? এই যে নবাবপুর চলেই তো চায়নার উপরে, নবাবপুরটা তো চলেই চায়নার উপরে। তাইওয়ানে হালকা 100-র মধ্যে 1-2 জন গিয়ে থাকে। হুমায়ুন আহমেদকে শাওন যে বয়সে বিয়ে করেছে, যে বয়সে সংসার করেছে, যে বয়সে বিধবা হয়েছে, যে বয়সে সন্তান মানুষ করেছে একা একা, বাংলাদেশে কয়জন নারী আছে শাওনের মতো এতটা শক্তিশালী? তবে শাওনকে যারাই আপনার বুলি করবে, করবে, এদেরকে চিহ্নিত করুন। অনেকে অনেক ধরনের আজে বাজে কথা লিখেছে, সব জঙ্গিরা। এরা তো আসলে ভেসে যাবে। আমাদের যে স্রোত শুরু হয়ে গেছে বাংলাদেশে, এই স্রোতে তো এরা টিকবে না। জুলাই চাতুর্যের যে কতগুলো ডাইমেনশন ছিল, এটা নিয়ে ভবিষ্যতে ইনস্টিটিউট হবে, দেশ বিদেশ থেকে মানুষ এসে এখানে গবেষণা করবে, পিএইচডি গ্রহণ করবে। কারণ এটা এত বড় চরম প্রতারণা কিন্তু একবিংশ শতাব্দী, অর্থাৎ গত 100 বছরে পৃথিবীর কোথাও এত বড় চরম প্রতারণা হয় নাই। হ্যাঁ, বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই, এই কথা বলে যে শেখ হাসিনা সরকারের পতন হলো, প্রত্যেকে গিয়ে উঠছে কি বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে, তাই না? এরপরও কি দেখেন, মানুষ বলে যে না, জুলাইতে প্রতারণা হয় নাই। অদ্ভুত ব্যাপার না? শাওনের পোস্টে এত ভয় কেন? যারা জুলাইয়ের নামে প্রশ্নহীন আনুগত্য চায়, শাওনের পোস্ট তাদেরকে বড় একটা ধাক্কা দিল। এই বক্তব্যে আমি তুলে ধরব, শাওনের কণ্ঠরোধ তো নয়, কেন আমাদের সবার শাওনের পাশে দাঁড়ানো দরকার, এবং কেন আমাদের দরকার শাওনের কণ্ঠ, কেন আমাদের দরকার নীলুফার চৌধুরী মনি নামে বিএনপির নেত্রীর পাশে দাঁড়ানো। দেখুন, জুলাই চরমপন্থার উত্থানে বাংলাদেশে একটা অভিনব ঘটনা ঘটেছিল, যেটা আগে কখনো ঘটেনি। সেটা হলো খুবই আচানকভাবে অনেকগুলো মেয়েকে
চরমপন্থীদের সাথে রাস্তায় নামিয়ে দেয়া। বাংলাদেশে নারীরা আগেও সব আন্দোলনে ছিল, তারা ভূমিকা রেখেছে, কিন্তু আমার মনে হয় না, বিশেষ করে আমরা যদি 91-90-এর গণ অভ্যুত্থান দেখি, 2006-এর গণ অভ্যুত্থান দেখি, এগুলোতে নারীরা তো অবশ্যই ছিল, কিন্তু ঠিক আইসিস কায়দায় নারীকে যেভাবে আপনার পুরুষের উৎসাহের জন্য ব্যবহার করা হতো সিরিয়া ইরাক জুড়ে আইসিসের উত্থানকালে, ঠিক অনুরূপ একটি নারীর ব্যবহার হয়ে গেল জুলাই জঙ্গি উত্থানকালে। সেটা আমরা লক্ষ্য করলাম না, আমরা এটা বুঝতেও পারলাম না। কিন্তু আজকে যখন আমরা পেছনের দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখব যে বাঁধন, কি সিথি, আরো অসংখ্য মেয়ে যে ভূমিকাটা পালন করেছিল, এটা ছিল একটা কুৎসিত ভূমিকা পালন করা, অসভ্যতার পক্ষে চিন্তাহীন মেয়েগুলোকে রাস্তায় নামিয়ে আনা। তাদের দ্বারা একদিক থেকে জঙ্গিদের প্রেরণা হয়েছে, আরেক দিক থেকে আপনার একটা মানবিক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। জুলাই চাতুর্যের যে কতগুলো ডাইমেনশন ছিল, এটা নিয়ে ভবিষ্যতে ইনস্টিটিউট হবে, দেশ বিদেশ থেকে মানুষ এসে এখানে গবেষণা করবে, পিএইচডি গ্রহণ করবে। কারণ এটা এত বড় চরম প্রতারণা কিন্তু একবিংশ শতাব্দী, অর্থাৎ গত 100 বছরে পৃথিবীর কোথাও এত বড় চরম প্রতারণা হয় নাই। হ্যাঁ, বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই, এই কথা বলে যে শেখ হাসিনা সরকারের পতন হলো, প্রত্যেকে গিয়ে উঠছে কি বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে, তাই না? এরপরও কি দেখেন, মানুষ বলে যে না, জুলাইতে প্রতারণা হয় নাই। অদ্ভুত ব্যাপার না? যাও, শাওনের কথায় ফিরে আসি। শাওনের যে ফেসবুক পোস্ট, সেটা দেখেন, সেটার আমি আজকে দেখলাম যে সেটা রিয়াকশন আছে 67,000। 67,000 রিয়াকশন কিন্তু একটা ব্যাপক সংখ্যা। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনের ফেসবুকে তো সাধারণত এত রিয়াকশন পড়ে না। শাওনের ফেসবুক ফলোয়ার প্রায় 1 মিলিয়ন, একটু নিচে। তাতে অনেক কম ফলোয়ার নিয়ে আপনি এই যে আত্মঘাতী চরমপন্থীগুলো আছে, ডারবি নাসির বা ইত্যাদি, এদের দেখবেন এক একটা পোস্টে, বিশেষ করে হাসনাত সার্জিস, এদের পোস্টগুলোতে কিন্তু 80-90,000, 60,000, এটা হলো ডাল ভাতের মতো এই রিয়াকশনটা। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের কারো তো ফেসবুকের কোনো পোস্টে এই ধরনের আপনার আলোড়ন সৃষ্টি হয় না, যদিও এখানে বেশ কিছু ক্রোধের প্রকাশ আছে শাওনের পোস্টে, খুবই স্বাভাবিক, 10-12,000, সেটা অবশ্য অনেক কম, কিন্তু বাকি পোস্টগুলা শাওনকে সমর্থন করে দেয়া। আপনি জুলাই চরমপন্থীদের বিরুদ্ধে লড়বেন, আপনার তো ফেসবুক রিচ লাগবে, ইউটিউব রিচ লাগবে, সেটা তো আমরা করতে পারছি না। আমি যেই লেকচারগুলো দেই, এগুলো কত, কোনোটা 15-20,000 পর্যন্ত উঠে, 2-একটা 40,000 উঠে, বাকিগুলা 5 থেকে 7,000। এত কম রিচ হলে তো আসলে এটার সেই রকম মানুষের কাছে পৌঁছচ্ছে না। যারা যেটা পৌঁছাতে পারবে, যত বেশি পৌঁছাতে পারবে মানুষের কাছে, সেটাকে আমি তত বেশি উৎসাহ দেব। সিডিআই, এই কথাটাকে অনেকে আপত্তি জানাচ্ছেন যে এটা বলা ঠিক হচ্ছে না। সিডিআই কথাটা বলা ঠিক হচ্ছে না, এটা সেভাবে চিন্তা করা যেতে পারে। তবে একটা জিনিস বুঝতে হবে যে আমরা কোন শক্তির বিরুদ্ধে লড়ছি। যে অসুর শক্তির বিরুদ্ধে আমরা লড়ছি, গালিগালা ছাড়া তো তাদের কোনো ভাষা নাই। গালি ছাড়া তারা কোনো ভাষার ব্যবহার জানে? আপনি পিনাকি, ইলিয়াস, এদের কথা শুনুন, তারপরে মাঠে যেসব জঙ্গিরা আছে তাদের কথা শুনুন, কিভাবে আমাদের ফেসবুক পোস্টে এসে গালি দেয়, সেগুলো আপনারা দেখেছেন? সিডিআই এর আরেকটা মাত্রা আছে, এই কথাটা নারীকে অপমান করে, এটা সত্য কথা, কিন্তু আমাদের তো বিপরীত দিকটা দেখতে হবে। বিপরীত দিকটা হলো, যাদের বিরুদ্ধে আমরা লড়ছি তাদের কাছে তো নারীর কোনো সম্মান নাই, তারা নারীকে এক দৃষ্টিতে দেখে, আর অজঙ্গি শ্রেণী নারীকে ভিন্ন দৃষ্টিতে দেখার অন্তত সচেতনতা পোষণ করে। দেখুন, জঙ্গিবাদের মধ্যে, সেটা জামাত হোক, হেফাজত হোক, কিংবা অদৃশ্য জঙ্গিরা হোক, যারা লাল এবং সাদা এবং কালো পতাকা উড়োচ্ছে, তাদের কাছে নারী, আপনি যদি নারীর শিক্ষা হিসাবে দেখেন, নারীর শিক্ষা তাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য? তেতুল হুজুর যেটা বলেছিলেন সেটা, এটা নিয়ে আসলে কোনো ধরনের আপনার বিতর্ক নাই। তেতুল হুজুর বলেছিলেন যে 4-5 পর্যন্ত পড়লে একটা মেয়ে স্বামীর টাকা পয়সার হিসাব রাখতে পারবে, এতটুকু পড়াশোনা জানলে একটা মেয়ের হবে।
হ্যাঁ, আপনি বলতে পারেন যে জামাতের শফিকের হয়তো মেয়ে ডাক্তার, স্ত্রীও ডাক্তার হতে পারে, আমি কিছু জানি না, এরকম বলতে পারেন যে জামাতের দুই একটা নেতাকে বের করে বলতে পারেন যে হ্যাঁ এর মেয়ে তো এত বড় তালেবর হয়ে গেছে। কারণ জামাতের মধ্যে তো অনেক মিক্সড ক্যারেক্টারিস্টিক আছে। জামাত তো তার ছেলেদের, যেমন মতিউর রহমান নিজামীর ছেলেরা কি ইয়েতে পড়েছে, মাদ্রাসায় পড়েছে, ওরা দেখেন ইউএসএ তে বসবাস করে, সুন্দর ইংরেজিতে কথা বলে। সেটা দিয়ে আসলে যাচাই করা যাবে না। শফিকের মেয়ে পিএইচডি করুক কি করুক, শফিক, তার দল জামাত, হেফাজত, তাদের কাছে নারীর শিক্ষা ওই 4-5 পর্যন্ত প্রয়োজন। নারীর পোশাক তাদের কাছে নির্দিষ্ট, নারীর ভূমিকা তাদের কাছে নির্দিষ্ট। প্রধান ভূমিকা কি? সন্তান উৎপাদন এবং সন্তানের লালন পালন। তার চেয়েও প্রধান নারীর প্রয়োজন তার কাছে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। টাকার ওই লেখাটাই যে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। সারা জাহানের ইসলামিক জঙ্গিদের, সেটা জামাত হোক, হেফাজত হোক, এমনকি ইরান, যারা নারীকে অনেক শিক্ষিত করে কেন? তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করে এই পৃথিবীতে টিকে থাকার জন্য। কিন্তু নারীর, ওদের কাছে নারীর প্রয়োজন বলুন, ব্যবহার বলুন, 3টা। 4-5 পর্যন্ত পড়া, 1 নাম্বার ব্যবহার, যাতে টাকা পয়সাগুলো হিসাব করতে আলমারিতে ঢুকাতে পারে, আবার ওইখান থেকে বের করে দিতে পারে। তারপর আপনার সন্তান লালন পালন করা, এবং অনেক অধিক কেউ 30টা 40টা যদি সন্তান প্রসব করতে পারে, সেটা হলো তার চাহিদা একজন জঙ্গির। আর এই দুটার চেয়েও প্রধান চাহিদা হলো চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই হলো আপনার, সেটা ইরান বলুন বা যেই কোনো দেশের মৌলবাদ শ্রেণী বলুন, বাংলাদেশের বলুন, পৃথিবীর যে কোনো জায়গায় ইসলামিক মৌলবাদীরা নারীর শিক্ষা মেনে নেয়, তার পিএইচডি মেনে নেয়, পোশাকটাকেও মেনে নেয় না, স্বাধীন পোশাক, আর ওই নারীগুলোও স্বাধীন পোশাক চায় না। কিন্তু তার গোপন ইচ্ছাটি 3টি জিনিসের উপর সীমাবদ্ধ, অর্থাৎ নারীর সীমারেখা সে টেনে দিয়েছে। নারী কি পারবে কি পারবে না, নারী 4 থেকে 5 পর্যন্ত পড়তে পারবে, এর বেশি পড়লে সে যদিও অনুমোদন দিচ্ছে, তার অন্তর অনুমোদন দিচ্ছে না। নারী কি পড়বে সেই বস্তাগুলো তো আমরা সবাই চিনি, এর চেয়ে ভিন্ন কিছু পড়লে সে হয়তো অনুমোদন দিচ্ছে, কিন্তু তার অন্তর অনুমোদন দিচ্ছে না। আর তৃতীয় না, প্রধানতম চাহিদা তো বুঝতে পেরেছেন, সমাজের অর্ধেক মানুষকে এইভাবে কিন্তু চরমপন্থীরা দেখতে চায়। এর বাইরে এক পাও নারীর দেওয়ার কিন্তু সক্ষমতা তারা অর্জন করুক নারী, সেটা তারা চায় না। তাহলে এটা দুঃখের বিষয় না যে 2024-এ এত নারী চরমপন্থীদের সাথে গেল? সেই বিশ্লেষণ এখানে করলে একটু অন্যদিকে চলে যেতে হবে। আমরা শাওনের কথায় আবার ফিরে আসি। আমার যেটা বক্তব্য সেটা হলো যে আমাদের যে সংগ্রামটা আজকে, সেইখানে মেহের আফরোজ শাওন কিন্তু শুরু থেকেই আছেন এই মুক্তিযুদ্ধের পক্ষে। বাংলাদেশে থেকে তাকে পুলিশ হেনস্থা করেছে ইতিমধ্যে, তাকে মেরেও ফেলতে পারে, নির্যাতন করতে পারে, কারণ তারেক রহমানের বাংলাদেশ আর ইউনূসের বাংলাদেশের পার্থক্য তো আমরা খুব দেখছি না। কিন্তু এটাও সত্য যে পরিস্থিতি দিন দিন তারেক রহমানদের, জুলাই জঙ্গিদের প্রতিকূলে চলে যাচ্ছে। কাজেই আমাদের একজন বড় সহযোদ্ধা যেটা লিখেছেন, আমি সিডিআই লেখা, আমি নিজেও লিখছি, এটাকে আমি সমর্থন করি সীমিতভাবে, ব্যাপকভাবে না। আর শাওন তো এটা প্রতিদিন বলছেন। একটা জায়গায় অবশ্য আমি সবাইকে রিস্ট্রেন হতে বলবো, যে অনেকে মনে করে কি সিডিআই লেখা না লেখা। আজকেও একটা মেয়েকে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিডনি তত্ত্ব বিভাগের শিক্ষক, সাংবাদিক পান্নার এখানে এসে সে তার বিশাল জ্ঞান জাহির করছে। বাংলাদেশে হয়ে গেছে কি, ছেলে মেয়েরা পড়াশোনা একটু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেলে সে মনে করে পৃথিবীর সবকিছু তার বোঝা হয়ে গেছে। আসলে কি এত সহজ? এই মেয়েটা যদি সেইভাবে পড়াশোনা করতে থাকে, সে হয়তো 5 বছর পরে তার চিন্তা আর একটু খুলবে। সে জুলাই বদর ছিল, এখন বিপরীত দিকে কথা বলছে। সবাই শিক্ষিত হোক, আমি তাকেও প্রশংসা করি। আসলে সিডিআই বলা না বলা, এইটার চেয়েও যে জায়গাটা আমাদের মননশীলতার অবনতি আছে সব দিকে, মুক্তিযুদ্ধের পক্ষে বলুন বিপক্ষে, তো আমরা মননশীলতা আশাই করি না, ওদেরকে শিখাতেও যাই না। আপনারা যখন শেখ হাসিনার ব্যক্তিগত জিনিসপত্র উল্লেখ করবেন, সেটা উল্লেখ করার একটা সীমা আপনি কিন্তু নির্ধারণ করবেন। আপনার যদি নারীর আত্মমর্যাদা সম্পর্কে যদি আপনার আসলে ধারণা থেকে থাকে, বা আপনার নেতা নেত্রীর আত্মমর্যাদা আপনি কিভাবে রক্ষা করবেন, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা লোককেও আমি শিখাতে পারছি না। বিশেষ করে আমি এখন পর্যন্ত কাউকে শিখাতে পারলাম না যে যেই বর্বরতা, ডাকাতি, লাঞ্ছনা বঙ্গভবনে চলেছে, সেগুলো তো আমরা সবাই দেখেছি। সেখানে জিনিসপত্র চুরি ডাকাতি হয়েছে, কিন্তু আপনি এত তো খুলে বলতে হবে না। আপনি বলবেন শেখ হাসিনার ব্যক্তিগত জিনিসপত্র, বা জিনিসপত্র বলেন, ব্যক্তিগত বলারও দরকার নেই, তাহলে তো সারা পৃথিবী বুঝে যাবে। সেই জায়গায় আপনি আবার ওখানে আপনি পিন পয়েন্ট করতে যান, ওটা হলো আপনার আসলে নারীর মর্যাদা সম্পর্কে আপনার ধারণার আসলে সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা শাওনেরও আছে।
সেটা কিন্তু কেউ আবার বুঝতে পারছে না। সবাই শুধু শাওন সিডিআই সিডিআই কেন লিখলো, সিডিআই লেখা এমন কোনো দোষের না, যদিও এখানেও হ্যাঁ এটাও একটা আসলে একটা সভ্য সমাজে তো গালিগালাজি থাকার কথা না, কিন্তু বাংলাদেশের মানুষকে তো আমরা সেই পর্যায়ে শিক্ষিত করতে পারি নাই। সেই পর্যায়ে তো দূরে থাকবো, মানে শিক্ষিত হওয়ার কিংবা বা আলোকিত মানুষ হওয়ার প্রথম ধাপেই তো আমরা বাংলাদেশের মানুষকে উঠাতে পারি নাই। সুতরাং এই নিয়ে যে তর্ক বিতর্ক হচ্ছে এগুলো মানবিক মর্যাদা বলুন, নারীর মর্যাদা বলুন, কিংবা মননশীলতা বলুন, বা আপনার কৃষ্টি অর্থাৎ আপনি কতটা সংস্কৃতি মান সেটা বলুন, সেখানকার সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো বোঝার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের সমাজের একেবারে যারা নিজেদেরকে মনে করেন যে অনেক কিছু করে ফেলেছি তাদের মধ্যেই আমরা দেখি না। তাহলে আমরা যেসব সাধারণ মানুষকে নিয়ে এই আন্দোলন করছি তাদের মধ্যে তো এটা আসলে আশা করা যায় না, তাই না? তবে শাওনকে যারাই আপনার বুলি করবে করবে এদেরকে চিহ্নিত করুন। অনেকে অনেক ধরনের আজে বাজে কথা লিখেছে, সব জঙ্গিরা। এরা তো আসলে ভেসে যাবে। আমাদের যে স্রোত শুরু হয়ে গেছে বাংলাদেশে, এই স্রোতে তো এরা টিকবে না। তবে আমি দৃঢ়ভাবে সরকারকে বলতে চাই, শাওনের যদি কোনো ধরনের মব হয় শাওনের বাড়িতে বা তার আশেপাশে, সেটার জন্য কিন্তু তারেক রহমানের সরকার শতভাগ দায়ী থাকবে। শাওন এমন কিছু লেখে নাই। শাওন যেটা লিখেছে তার চেয়ে মানে যে প্রতিবাদটা শাওন করতে চাচ্ছে তার জন্য তো অনেক কঠোর কথা লেখা দরকার, তাই না? যার যেটুকুন প্রকাশ আছে। কিন্তু শাওন যেহেতু একজন জাতীয়ভাবে পরিচিত ব্যক্তিত্ব, একজন সংগ্রামী নারী, শাওনের তো ইনহেরেন্ট শক্তিটাও দেখতে হবে, তাই না? হুমায়ুন আহমেদকে শাওন যে বয়সে বিয়ে করেছে, যে বয়সে সংসার করেছে, যে বয়সে বিধবা হয়েছে, যে বয়সে সন্তান মানুষ করেছে একা একা, বাংলাদেশে কয়জন নারী আছে শাওনের মতো এতটা শক্তিশালী? আমি বলছি ভেতরের শক্তি, মনের শক্তি, মানুষ হিসাবে শক্তি, নারী হিসাবে শক্তি। যেসব আজে বাজে গালি গালাজ শাওনকে করা হয় তার বিরুদ্ধে দাঁড়ানো শাওন, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। শাওন অত্যন্ত শক্তিশালী মানুষ, এটাই শক্তি। শাওন যে জীবন দেখিয়েছে, এটা আমি মনে করি যে নারী হিসাবে তার জীবনের একটা মানে এই অর্জন অনেক বড় অর্জন। এইটা প্রেমের অর্জন, অবশ্যই প্রেমের পথে শাওন এই শক্তিটা অর্জন করেছে। কিন্তু শাওন যে শক্তিশালী, শাওন যে সাহসী, সেটা কিন্তু আমাদের শাওনকে নতুন করে প্রমাণ করতে হবে না। আমি শাওন থেকে আরো বেশি ভূমিকা প্রত্যাশা করবো এবং অনেক শাওনকে আমি দেখতে চাই। শাওনের পাশাপাশি মাহির একটা দেখলাম, সেখানে উনি বলছেন যে শাকিব খান হয়তো বাংলাদেশের সবচেয়ে বড় অভিনেতা। এই যে জুলাইয়ের জঙ্গিরা তো তার চেয়ে বেশি বড় অভিনয় করেছে, অভিনয় করে করে নিজেরা বাচ্চাদের মেরে ফেলছে, সেটা উপর চাপিয়ে দিয়েছে পুলিশ এবং আওয়ামী লীগের উপর। ঠিক সেই কথাটারই প্রতিধ্বনি করেছেন কিন্তু নীলুফার মনি, যিনি বিএনপি নেতা। দেখেন, এটা অনেকেই বলবে, শুধু মনি বলেছেন, আমি ওনাকেও সাধুবাদ জানাই। যাদেরই বিবেক আছে তারাই বলবে জুলাইতে বেশিরভাগ খুন খারাপি করেছে কিন্তু চরমপন্থী জঙ্গিরা। এটা আজকে দিবালোকের মতো পরিষ্কার। এইটার আপনার যে স্বীকার করা কনফেশনটা মাহফুজ দিয়েছে, বিভিন্ন জঙ্গি দিয়েছে। তারপরেও কিন্তু সমাজের একটা শ্রেণী পাকিস্তানপন্থীরা ওইটাকে জুলাইতে না একটা গণ অভ্যুত্থান হয়েছে এটা বলতেই হবে। এবং আমি দেখলাম বিএনপির কিছু লোকজন নীলুফার মনিকে বেশ কঠোর ভাষায় নিন্দা করছেন, গালমন্দ করছেন। নিউ ইয়র্ক থেকে আরেকটা মেয়েকে দেখলাম নীলুফার মনিকে যা তা বলছেন। আমি জানি না নীলুফার মনি তার দলের বিরুদ্ধে গিয়ে এটা বললেন নাকি তার দলের কোনো পক্ষ থেকে অনুমোদন ছিল, কারণ তার দল তো আসলে জুলাই উত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। সেটা যাই হোক, কিন্তু নীলুফার মনি যে একেবারে বিবেকের কথাটা বললেন যে কারা হত্যা করলো, কারা এদের জন্য এত খাবার সাপ্লাই দিয়ে দিল, খাবারের অভাব নাই, হ্যাঁ কোনো কিছুর অভাব নাই, নীরবে হত্যাকাণ্ড চলছে, এই প্রশ্নটা তো তুলেছেন নীলুফার মনি। এই প্রশ্নটা তো আজকে বাংলাদেশের সব মানুষের উত্তরটা আসবে শুধু একটা নিরপেক্ষ তদন্ত হলে সার্বিকভাবে এই জিনিসটার উত্তরটা আসবে। এই নিরপেক্ষ তদন্ত দেখেন, এই জিনিসগুলো বের হবে বলে কেউ কিন্তু এটা তদন্ত করছে না। ইউনুস তদন্ত করেছে, কারণ তদন্ত করলে তো মানুষ দেখে যাবে কি হচ্ছে। করে নাই, করার সাহস নাই ওদের। 1400 1500 মৃত্যু বলে ওরা কেঁদে কেটে যাবে। অন্যায় হয়েছে সেই পিতা মাতা বা যারা বেঁচে আছে সেই মানুষগুলো, যারা এখানে মারা গেছে, যারা ভাবছে যে তার ছেলেকে পুলিশ মেরেছে অথচ মেরেছে একজন জঙ্গি। কতটা নিষ্ঠুরতা চিন্তা করেন। ওই লোকগুলা নিজেরাও জঙ্গিপন্থী হওয়াতে হয়তো ভাবছে এখনো পুলিশ মারছে, কিন্তু তাকে মেরেছে তারই সহোদর জঙ্গি কিংবা তার একই আদর্শের অনুসারী জঙ্গিরা। আবার অনেকে এইটা মেনেও নিচ্ছে যে না জঙ্গি, এবং তারপরও আওয়ামী লীগের উপর দোষ দিচ্ছে, কারণ সে তো স্যাক্রিফাইস করে দিয়েছে তার ছেলেকে। সে তো বেহেশতে চলে গেছে ওর বিশ্বাস অনুযায়ী। মুগ্ধ, আবু সাইদ, দেখেন প্রত্যেকটা আত্মঘাতী জঙ্গি। কেউ বলে মুগ্ধ আত্মঘাতী জঙ্গি না,
আমি যা দেখেছি আমার কাছে আমি আমি তো বাংলাদেশে এটা দাবি করতেই পারি, হ্যাঁ আপনারা হাসবেন, যে জঙ্গিবাদের উপর বাংলাদেশে অর্থাৎ আন্তর্জাতিকভাবে যদি কোনো বিশেষজ্ঞ থাকে দীর্ঘ পড়াশোনা অবজারভেশন, সেটা আমার চেয়ে তো বেশি কেউ নাই, অন্তত বাঙালিদের মধ্যে নাই। আর জঙ্গিবাদ কত রকম কি কি এগুলো না বুঝে তো আপনি আসলে বলতে পারবেন না। এরা সবাই আত্মঘাতী জঙ্গি, জীবন দিয়ে দিয়েছে তাদের কজের জন্য। সেই কজটা কি? বাংলাদেশে 1971 সালে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করতে হবে আর বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানাতে হবে। সোজা কথা, এই দুটার জন্য তারা তারা প্রাণ দিয়ে দিয়েছে। সেই জিনিসগুলো অনেকের বিবেকে নাড়া দিচ্ছে, এইসব অভিনয়, এসব প্রতারণা, চাতুর্য। সেখান থেকে নীলুফার মনির মতো অনেকেই কথা বলবেন, বিএনপির আরো অনেকেই এই প্রশ্নগুলা তুলেছেন, হয়তো আমিও দুই একজনকে হয়তো দেখেছি। কিন্তু নীলুফার মনিকে আমরা সাধুবাদ দেব এবং তাকে বলবো যে তার রাজনৈতিক বিপর্যয় আসতেও পারে, এখানে নাও আসতে পারে। তারেক রহমান তো বোঝা যাচ্ছে যে উনি পার্টির মধ্যে ওইভাবে কোনো কিছু করছেন না এই মুহূর্তে, সেটার জন্য আমি তারেক রহমান সাহেবকে প্রশংসা করছি। কিন্তু বিবেক থাকলে আপনাকে এই প্রশ্নগুলো করতেই হবে এবং ভবিষ্যতে যখন নিরপেক্ষ তদন্ত হবে তখন কিন্তু প্রতিটা জিনিস বের হয়ে যাবে। কারণ জঙ্গিরা এগুলো আপনার স্বীকার করে বসে আছে, তদন্ত তো দরকার নাই। আপনার যদি আসলে সত্যিকার আপনি যদি একজন বিবেকবান মানুষ হন, আপনি যদি বাংলাদেশের শুধু শেখ হাসিনা সরকারের পতন না, তার সাথে সাথে যে সামাজিক পতন, যে অর্থনৈতিক পতন এবং সেখান থেকে ওঠার যে কোনো রাস্তা নাই, এই জিনিসগুলো বিবেচনা করলে তো আপনি বুঝতে পারেন যে জুলাইতে চরমপন্থার উত্থান ছিল, জুলাইতে ষড়যন্ত্র ছিল, জুলাইতে মানুষের সাথে প্রতারণা করা হয়েছে এবং সেখানে অসংখ্য নারী যোগ দিয়েছিল সেই প্রতারণার আন্দোলনে। এবং বাংলাদেশে অনেক মানুষ কিন্তু আর সেখানে আমাদের সাথে এখন আসতেও পারবে না, বিশেষ করে নট নটি যারা সিনেমা নাটক অঞ্চলের বেশিরভাগই তো জঙ্গিদের সাথে চলে গিয়েছিল। আর আগামীটা তো মানে সামনের দিকটা তো আসলে মেহরা আফরোজ শাওন বা তার সাথে যারা দু চারজন আছেন, অরুণা বিশ্বাস, যারা যারা আছেন, আমি হয়তো অনেককে চিনি না, এরাই তো সামনের দিকে আমাদের সাংস্কৃতিক জগৎ বিশেষ করে নাটক সিনেমা যেটা হয় সেখানে এরাই কিন্তু ভবিষ্যতে নেতৃত্ব দিবেন। আপনার ওদের প্রক্রিয়ার মাধ্যমে যে জঙ্গিগুলো ওইখানে ছিল, ধরেন ফারুকি বা এরকম অনেকে আছে, কি অনেক নাম টাম বলে, নিপুণ, আমি সবাইকে চিনি না, আবার অনেককে চিনি। এদের তো আর ভবিষ্যতে এই দেশের সংস্কৃতিগিরি এরা করতে পারবে না। সেই দিক থেকে তারা অবশ্যই মাঠে থাকবেন এবং সকল বিবেকবান মানুষ এখানে জড়িত হবেন। এবং বিশেষ করে আমাদের এই আন্দোলনে এখন অনেক নারী কিন্তু আছেন, অনেক মননশীল মুক্তবুদ্ধি সম্পন্ন নারী কিন্তু এখন অনলাইনে, অন্তত আমি দেখি, নাম বললেও কারো বিপদ হতে পারে, আবার সবার নাম আমি বলতেও পারবো না, বাংলাদেশ থেকে বিদেশ থেকে অনেক মননশীল নারী কিন্তু আজকে এই জুলাই প্রতারণা, জুলাই ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের কণ্ঠ সোচ্চার রেখেছেন। আমি সকল নারীকে কিন্তু অভিবাদন জানাই এবং তাদেরকে আমাদের এই সংগ্রামের সহযোগী হিসাবে পেয়ে আমরা অবশ্যই গর্বিত। কারণ আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের ধারায় নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, মর্যাদা আছে নারীর, পুরুষেরও মর্যাদা আছে। কিন্তু আমরা তো নারীকে ওই সীমার মধ্যে দেখি না যে 4-5 পড়বে, বস্তা পড়বে, পোশাক হিসাবে একটা বস্তা গ্রহণ করবে, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। শুধু এই 3 কাজের জন্য নারী নয়, এই 3 কাজের জন্য যে সমাজে নারী শুধু এই 3 কাজের জন্য, সেই সমাজে আপনার অঢেল তেল থাকতে হবে মাটির নিচে, আপনাকে ধন দৌলত বজায় রাখতে হলে, নতুবা আপনাকে দরিদ্র পাকিস্তান, আফগানিস্তানের মতো দরিদ্র থেকে দরিদ্রতর জনগোষ্ঠীতে পরিণত হতে হবে। যারা 2024-এর জুলাই ঘটিয়েছিল, সেই জুলাই থেকে পরবর্তীতে আগস্ট পর্যন্ত এবং এখন পর্যন্ত যত হত্যাকাণ্ড, ধ্বংসলীলা চলছে, তারই অংশীদার যারা এগুলো ঘটিয়েছে। মার্কিন ডিপ স্টেটের কথা যাদেরকে বলা হয়, সেই পুরনো মার্কিন বলয় যেন আবার একটু ভিন্ন চেহারায় সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু কেন? তাদের উদ্দেশ্য কি? তারা আবার কি করতে চায়? বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যখন থেকেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, তখন থেকেই যেন মাথা খারাপ অবস্থা এই মার্কিন পুরনো বলয়ের। কিন্তু কেন জানার চেষ্টা করব। আমার সঙ্গে যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক, স্টেট ডিপার্টমেন্টের সাংবাদিক, যিনি দস্তগীর জাহাঙ্গীর। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আপনার সাথে সংযুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একটু শুরুটা করতে চাই যে এই একজন সাবেক মার্কিন কূটনীতিক এর মধ্যে হঠাৎ করেই বললেন শেখ হাসিনার মৃত্যু হবে হয়তো কারাগারে, নয়তো নির্বাসনে।
তিনি একই সঙ্গে বলে ফেললেন যে আওয়ামী লীগের উচিত এইসব না করে আবার সংস্কারের মাধ্যমে দেশের রাজনীতিতে ফেরার চিন্তা করা। তো এই যে জন কেন হঠাৎ করে সক্রিয় হলেন, এর পেছনে কি আছে? অসংখ্য ধন্যবাদ। আপনি শুরুতেই মৌলিক আলাপে চলে গেলেন। জন ডেনিলোভিচ একজন প্রাক্তন মার্কিন, আমরা যেটাকে বলি যে এরকম দূতাবাসে যারা চাকরি করে, বিভিন্ন লেয়ারে চাকরি করে, কিন্তু সবাইকেই ভিসা আর ক্যাটাগরি অনুসারে বলা হয় যে তারা ডিপ্লোম্যাট, কিন্তু আসলে তারা অনেক কাজই করেন যেসবগুলো ডিপ্লোমেসির সাথে হয়তোবা কোনো সংযুক্তি নয়। হয়তোবা আমি এটা বলবো কেরানিগিরির চাকরি হতে পারে, কিন্তু ভিসাটা তো ডিপ্লোমেট ভিসা। ডিপ্লোমেটের কভারে তাকে থাকতে হয় যাতে করে সেই দেশে তার কার্যকলাপে কোনো বাধা সৃষ্টি না হয়। এবং ডিপ্লোমেট ভিসা হলে সেখানে তাদের যে দূতাবাস, সেটা তো আসলে প্রতিটি স্বাধীন দেশের দূতাবাস কিন্তু সেটা সার্বভৌম সেখানে। অতএব সেখানে যারা চাকরি করবে তাদের কার্যকলাপের জন্য আমরা যদি বলি ভিয়েনা কনভেনশন অনুসারে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পায় এবং তাদের ইয়ে থাকে, সেটার জন্য তাকে হয়তোবা আমরা যারা সংবাদকর্মী তারা অনেক সময় লিখি বা বলি যে উনি একজন কূটনৈতিক প্রাক্তন, বাট ইটস নট কারেক্ট। আমি যতটুকু ওয়াশিংটন ডিসিতে বসে বলছি, আমি যেটা দেখতে পেয়েছি যে 2024-এর জুলাই এবং জুলাই পরবর্তী সময়ে তাকে এক্স হ্যান্ডেলে প্রাক্তন টুইটারে বিভিন্ন গ্রুপে বাংলাদেশি উগ্রবাদীদেরকে উনি বিভিন্নভাবে সন্ত্রাসের মদদ এবং ট্রেনিং দিচ্ছেন। আমি এটা বলি এই জন্যে, আমি কোনো এক কারণে কোনো একটা এক্স হ্যান্ডেলের কোনো একটা গ্রুপে কিভাবে জানি ঢুকে পড়ি, আমি কিন্তু সত্যি জানি না, ক্লিক 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 আমি একটা গ্রুপে ঢুকে গেলাম। ওইখানে গিয়ে দেখি এই জন ডেনিলোভিচ সে বাঙালি দেরকে ট্রেনিং দিচ্ছে কি করে আগামী 10 দিন, আগামী 15 দিন, আগামী 90 দিন শেখ হাসিনার নামে কি কি কুৎসা রটাতে হবে, কিভাবে রটাতে হবে। তা আমি তো চুপচাপ, আমি একদম এখানে স্বীকার করছি, আমি চুপচাপ বসে আছি, কিন্তু আমার নাম তো সেখানে দেখা যাচ্ছে, আমার নাম তো ভেরিফাইড। কিছুক্ষণ পর এই জন বলল, ও আমাদের এখানে, ইংলিশে বলছিল, আমাদের একটা অতিথি বলে নাই, ইন্ট্রোডারের মতন করেই বলছে যে আছে, বাট উই ডোন্ট কেয়ার, উই রিয়েলি ডোন্ট কেয়ার। কিন্তু এটা বলার কারণ হলো যে আমি এটা তুলে ধরার কারণ হলো তার কিছুদিন পরই সে এক্স হ্যান্ডেলে আমার নামে কুৎসা অনেক কিছু লিখেছে। সে যেমন সে সেখানে আমার নাম নিয়ে বলেছে যে ওকে আসলে কে পে করেছে, তার আয়ের উৎস কি। কারণ $29 মিলিয়ন কথা যখন ডোনাল্ড ট্রাম্প বললেন, আমি কিন্তু কারণ নাম না নিয়ে বলছি, ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলছেন 2 জন ব্যক্তির প্রতিষ্ঠান, তো এই 2 জন ব্যক্তির প্রতিষ্ঠান, তাহলে আমি যতটুকু জানি সেখানে 2 জন ব্যক্তি ছিলেন, যেন একজন ইতিমধ্যে অ্যাম্বাসেডর পরলোক গমন করেছেন। আমি তাদের নাম না নিয়ে একটা স্ট্যাটাস দিই, তারপরে সে তো দেখলাম তেলে বেগুনে জ্বলে উঠলো এবং আমার নামে কুৎসা করলেন। সো ইটস অলরাইট। এখন বিষয়টা হলো যে এই লোকটাকে আমরা বাংলাদেশি বিরোধীরা, মানে বাংলাদেশ বিরোধী বলতে আমি এই কথা বলছি 1971 সনে যারা বাংলাদেশকে স্বাধীন দেখতে চাননি, যারা পাকিস্তানের অংশ হিসাবে এই আমাদের বঙ্গকে দেখতে চেয়েছেন পূর্ব পাকিস্তান হিসাবেই, সেই অংশটাকে সে আসলে পেইডলি ট্রেনিং দিচ্ছে এবং এখনো তাদের হয়ে কাজ করছে। এখন আমরা যদি অ্যানালাইসিস করি, উনি কি একজন কূটনীতিক হিসেবে কাজ করছেন? অবশ্যই নয়। যেহেতু স্টেট ডিপার্টমেন্টের কোনো একটা অংশে এবং বাংলাদেশে উনি অবস্থান করেছেন, আমরা বাঙালিরা সাধারণত একদম, এটা আমার যদি কেউ বিরোধিতা করেন তাহলে আমি এই বিষয়ে দীর্ঘ তর্কে যেতে রাজি আছি, আমরা বাঙালিরা সাদা মানুষের কাছে নত জানু হয়ে থাকি এবং তাদেরকে নিয়ে কাজ করতে চাই। তারা এখানে সে একজন ভিক্ষুক হতে পারে, একজন এমনকি আমি বলি যে গৃহহীন হতে পারে, কিন্তু সে সাদা মানুষ, তাকে সামনে নিয়ে কথা বলানো। অতএব আপনার মৌলিক প্রশ্নে এখন ফিরে একটু দেখি কথা বলতে পারি কিনা। সেটা হলো যে বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রীকে যখন বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব বিমানে করে অন্য একটি দেশে পৌঁছে দিয়ে আসেন এবং সেটা প্রোটোকল দিয়ে পৌঁছে দিয়ে আসেন,
এখানে তাহলে শব্দটা কখনোই প্রয়োগ করার কোনো উপায় নেই যে উনি পালিয়ে গেলেন। পালিয়ে গেলে তো ওনাকে পালিয়ে যেতে হতো, কিন্তু ওনাকে বাংলাদেশের বিমান বাহিনীর একটি বিমানে করে অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্যরা সাথে করে ভারতের সাথে তারা যোগাযোগ করে ভারতে ওনাকে পৌঁছে দিয়ে আসেন। সেই ব্যক্তিটা যখন এখন হুঙ্কার দিচ্ছেন বা বলছেন যে আমি আমার দেশে ফিরব, এই দেশে ফেরাটা নিয়ে এই যে সার্বিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল 2024-এর জুলাই মাসে, এই পরিস্থিতির পেছনে যে দীর্ঘ সময় যারা কাজ করেছেন তাদের তো এখন তাহলে বিপদ হয়ে যাবে। কারণ বিপদ হয়ে যাবে এই জন্যে যে তাদের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে শেখ হাসিনাকে সরিয়ে বাংলাদেশে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারলে সেখানে ভাগ বাটোয়ারা বা আমরা বিভিন্ন দেশের উদাহরণ দিতে পারি, মিডল ইস্ট এমনকি আফগানিস্তানের, যেখানে বিভিন্ন দেশের সৈন্য বিভিন্নভাবে উপস্থিত থাকে। স্পেশালি আপনারা জানেন সিরিয়ার সমস্ত জায়গায় পৃথিবীর রাশিয়া, আমেরিকা, টার্কিশ, ইরান, ইসরায়েলি সৈন্যদের উপস্থিতি তারা দখল করে তাদের কাজ করছে। সেই রকম একটা রাষ্ট্রকে, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করে সেখানে বসে চায়নাকে নিয়ন্ত্রণ করা, ভারতকে নিয়ন্ত্রণ করা, এই সকল পরিকল্পনাতে যেহেতু সাকসেস হয়নি, বাংলাদেশের সাধারণ মানুষের তীব্র আন্দোলন বলবো না, সবে অসহযোগিতার জন্য যখনই ইউনূস সরকার এই দুঃশাসন চালিয়েছেন, অত্যাচার করেছেন, কিন্তু ইউনূস সরকারের সকল গোপন কথা যখন আমরা প্রবাস থেকে বলছি, বিদেশ থেকে বলছি, এবং বাংলাদেশের ভিতরে এটা মানুষ রাস্তায় নামতে পারেনি, তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে জেলে নিয়ে পরে হত্যা করা হয়, কিন্তু মানুষের মনোভাব তো তারা প্রকাশ করেছে, যার জন্যে তার আজীবন ক্ষমতায় এবং সেখানে একটা জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করার পায়তারা থেকে তারা সরে আসে। এবং ভারতের সাথে অনেকটা আমি বলবো আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই বলবো যে ভারতকে বাদ দিয়ে সেই বিষয়টা ঘটাতে পারি না বলেই তথাকথিত একটি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা হস্তান্তর করে তারা কিন্তু খেলোয়াড় হিসাবে পিছন থেকে এখনো নিয়ন্ত্রণ করছে। সেই নিয়ন্ত্রণে দেখতে পাচ্ছেন যে 209 সিটধারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কিন্তু তাদের সেই ক্ষমতা দেখাতে পারছে না যে আমরা আসলে ক্ষমতায়। তারা জাস্ট রাষ্ট্র পরিচালনার নাম কোয়াস্তে করছে, আসলে যারা করছে তারাই সামনে এসে এখন কথা বলছে শেখ হাসিনা আসবে কেন, শেখ হাসিনা এই দেশে আসবে কেন, তাকে জেলে রাখতে হবে, অথবা তাকে প্রবাসে রাখতে হবে। এই জন ডেনিলোভিচ সে বারবার বলছে ভারতও তাকে রাখবে না, এমনকি ভারত থেকে তাকে, এই যে তারা বয়ান তৈরি করার চেষ্টা করছে, এটার মৌলিক কারণটাই হলো তারাই ছিল এই হায়ার করা যে পশ্চিমা মানুষ, আমি বলবো না রাষ্ট্রযন্ত্রের অংশ, পশ্চিমা এক একজন ইন্ডিভিজুয়াল, যেমন আরেকজন হলে মাইকেল কুগলম্যান উনি বলেছেন ইয়ের কথা, শেখ হাসিনার দেশে ফেরা আর কথা, যে না তাকে জেলে থাকতে হবে। আমার কথাটা হলো যে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আপাতত এইভাবেই বলবো যে তাদের অস্তিত্বের প্রশ্ন এবং তারা যে কাজ করেছে সেই কাজটাকে তো ধরে রাখতে হবে। সেই কাজটা তো ধরে রাখার জন্য তাদের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যায়নি, যাদের সাথে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টের কাজগুলো শেষ হয়ে যায়নি। অতএব তারা আবার নড়ে চড়ে বসেছে যে শেখ হাসিনার উপর, আওয়ামী লীগের উপর তারা বলতে চাচ্ছে, এমনকি তারেক বলছে না। জাতীয়তাবাদী দল কিন্তু এখনো শেখ হাসিনা নিয়ে আমার জানা মতে উনি দেশে ফিরবেন তেমন কোনো কঠিন এইভাবে যে জন যেভাবে বলছে, মাইকেল কুগলম্যান যেভাবে বলছে, সেইভাবে কিন্তু বাংলাদেশে যেই দল ক্ষমতায় তারা কিন্তু কিছুই বলছে না। কিন্তু বলছে কারা? জামায়াত ইসলাম বলছে কারা? এনসিপি বলছে। এবং যারা তাদেরকে সেখানে ক্ষমতায় বসানোর স্বপ্ন দেখিয়েছিল, যাদের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন ঘটলো, তারাই এখন সন্ত্রস্ত এবং সেটি দেখা যাচ্ছে অস্থিরতা বিরাজ করছে। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে উনি না হয় জন না হয় মার্কিন নাগরিক কিংবা সাদা মানুষ, তিনি তার জায়গা থেকে বলছেন, কিন্তু বাংলাদেশে যারা ডিপ স্টেটের একদম কোর গ্রুপের যে মেম্বাররা যারা আছেন কয়েকজন,
তাদের মধ্যে অন্যতম মিডিয়া লর্ড, যদি বলি সেটিও ভুল হবে না। আমার সাবেক সম্পাদক, যার সঙ্গে আমি 10 বছর কাজ করেছি, সেই মতিউর রহমান এর মধ্যে ডয়েচ ওয়েলের সঙ্গে ইন্টারভিউতে বলেছেন যে জুলাই যে আন্দোলন হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করা হয়েছে, সেইটা তিনি সর্বাত্মকভাবে প্রথম আলোর মাধ্যমে সবার আগে সবচেয়ে বেশি, তিনি এটি কিন্তু বলেছেন যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, এবং যদি আওয়ামী লীগ বা শেখ হাসিনা যদি সরকারের পতন না ঘটতো, তিনি প্রথম আলোর সম্পাদক থাকতেন না। তার মানে তার যে স্বীকারোক্তি একটা, যেই জুলাই আন্দোলনের নামে যা করেছে, সেটা যে তিনি প্রথম আলোর সম্পাদক পদে আঁকড়ে থাকার জন্য ব্যক্তি স্বার্থে একটা সরকারকে তার ক্ষমতার অপব্যবহার করে একটি বড় পত্রিকা, শীর্ষ পত্রিকাকে ব্যবহার করে যে তিনি করেছেন, এইটা তিনি নিজেই প্রমাণ দিয়েছেন। তো এই জায়গায় আমি যদি এর মধ্যে আমার চ্যানেলে আমি নিজে একটা লাইভে বলেছি যে একটা ভয়ঙ্কর স্বীকারোক্তি তিনি দিয়েছেন। আপনার ব্যাখ্যা কি যে বাংলাদেশের মিডিয়াও কেন এই জুলাই আন্দোলনে বা একটি সরকার উৎখাতে প্রকাশ্যে ভূমিকা রাখলো এবং কাজ করলো? এইটার দায় কি গোটা মিডিয়া কখনো এড়াতে পারবে কিনা? আমি মতিউর রহমান সম্বন্ধে প্রথম যেটা শুরু করব সেটা হলো যে কমিউনিস্টরা পৌঁছে যায়, কিন্তু মানে আমি বলছি একজন মানুষ হিসাবে কমিউনিস্টরা যে ভালো মানুষের একটা ধ্যান ধারণা চেতনা মানুষের মধ্যে প্রকাশ করে, সেই মানুষটা যখন পৌঁছে যায় তখন সবচেয়ে ক্ষতিকর হয় সমাজের জন্য। তারা আর ভালো মানুষ তো থাকেনই না, তারা সমাজে গন্ধ ছড়ায় এবং সমাজকে নষ্ট করে। মতিউর রহমানের ইতিহাস হলো একতা পত্রিকা, এবং একতা পত্রিকা আমাদের মতন ছাত্ররা কাঁধে করে করে বিক্রিও করেছেন। সেই মতিউর রহমান, এই একই মতিউর রহমান। উনি আমরা যদি আরেকটা গ্রাফ, এখানে তো এই মুহূর্তে দেখানো যাবে না, কিন্তু আমি শুধু এইভাবে দেখাই। আপনি এই কাগজের এই পার্শ্বে যদি আপনি থাকেন আর আমি যদি এই পার্শ্বে থাকি এক্সট্রিমে, তাহলে এটাকে যদি কার্ভ করেন, কার্ভ করে যদি এরকম করেন, তাহলে কিন্তু আমি আর আপনি পাশাপাশি বসে যাব, একদম পাশাপাশি, এইভাবে কিন্তু অনেক দূরে। ঠিক একইভাবে জামায়াত ইসলামী যেরকম এক্সট্রিম সংগঠন, সেরকম কমিউনিস্টরা সেরকম এক্সট্রিম। তারা শূন্য লেভেল থেকে দক্ষিণে বা বামে অনেক দূরে অবস্থান করে, কিন্তু আসলে কিন্তু রাজনৈতিক বিজ্ঞানে এরা কিন্তু পাশাপাশি অবস্থান করে। অতএব তারা কখনই ওই নিউট্রালে আসতে পারে না বা সেন্টারে আসতে পারে না। তারা হয় একজন জামাতি যখন ভুল পাল্টাবে, দেখবেন তারা কমিউনিস্ট হয়ে যাবে, বা ওই এক্সট্রিমে, একটা এক্সট্রিম থেকে আরেকটা এক্সট্রিমে চলে যায়। এইটাই হলো মতিউর রহমান একজন পৌঁছে যাওয়া মানুষের। না হলে, যে কথাটা আপনি তার সাথে দীর্ঘ 10 বছর কাজ করেছেন, তাকে অনেকেই বলেন সে একজন সাকসেসফুল। হ্যাঁ, যেহেতু সে দীর্ঘ সময় ধরে প্রায় প্রতিটি সরকারের সময়ই তার এই ক্ষমতার সে ব্যবহার করেছে। আমি বলবো যে গণমাধ্যমের যে ক্ষমতা, সেই ক্ষমতার যে উনি প্রচন্ড ব্যবহার করেছেন, সেটা ডয়চে ভেলেতে উনি স্বীকার করে ফেলেছেন, এবং সেটা এখন রেকর্ডেড। এখন এটা আপনি তৌফিক মারুফ যদি অস্বীকার করেন, তাহলে তো আপনিও মিথ্যাবাদী হয়ে যাবেন, যে উনি তো স্বীকার করেছেন যে উনি এটাকে ব্যবহার করেছেন। এবং একটি রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের জন্য যদি গণমাধ্যমের কোনো ব্যক্তি বা গণমাধ্যম সমষ্টিগতভাবে ব্যবহৃত হয়, এটা তো অন্যায়। অন্যায়ের কারণ আপনি ওয়েস্টের গণতান্ত্রিক সিস্টেমগুলো যদি আমরা পর্যালোচনা করি, স্পেশালি আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তা এবং এটার আরেকটা বিষয় আপনাকে আমি প্রমাণ দিতে পারি। আপনি যদি আপনার ফেসবুক বা ইউটিউবে কোনো ধরনের রাজনৈতিক দলের পক্ষে বা সরকার পরিবর্তনের পক্ষে কিছু বলতে চান, তাহলে কিন্তু তাদের স্পেশাল ফর্ম ফিল আপ করতে হয় যে তুমি রাজনৈতিক দলের হয়ে কাজ করছো। অতএব আমি গণমাধ্যম হিসাবে উনি যে সাক্ষীটুকু দিয়ে দিলেন বা কথাটুকু বলে ফেললেন, একদিন না একদিন তো এটার জন্য উনি জীবিত থাকুক আর না থাকুক, এটার জন্য কৈফিয়ত উনাকে দিতেই হবে। কারণ উনি গণমাধ্যমকে ব্যবহার করেছেন একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতাচ্যুত করে, সেখানে একটা ভ্যাকুয়াম তৈরি করা হয়েছে।
সে ভ্যাকুয়াম এরকম না, ধারাবাহিকতা ছিল না। কিন্তু এই রাজনৈতিক শক্তি চলে গেলে কি উপায়ে চলে যাবে, সেই তারপরে সেখানে কে আসবে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষের জন্য একটা ভ্যাকুয়াম ছিল, বাংলাদেশের পুলিশ ব্যবস্থার জন্য একটা ভ্যাকুয়াম ছিল, যেখানে পুলিশকে হত্যা করা হয়েছে 5ই আগস্টের পর থেকে সবচেয়ে বেশি। এবং আপনারা সেই ভ্যাকুয়ামটা তৈরি করতে মতিউর রহমান যেভাবে ওনার গণমাধ্যমকে ব্যবহার করেছেন, সেটা আমাদের দেশীয় শুধু নয়, আন্তর্জাতিক যে কোনো গণমাধ্যমের মানদণ্ডে উনি অপরাধ করেছেন। এবং সেই অপরাধের জন্য বাংলাদেশে না হলেও অন্যান্য দেশে যখন আপনি মুখ খুলেছেন, আমার ধারণা আপনিও একটা প্রেসারে হয়তোবা কোনো একদিন আসবেন, হয়তোবা দেখবেন যে উনি আপনার সাথে যোগাযোগ করার, আপনার মুখ বন্ধ করার চেষ্টা করবে। কিন্তু কয়টি মুখ উনি বন্ধ করবেন? কারণ ইতিমধ্যে এটা উনি ডয়চে ভেলে আন্তর্জাতিক একটা গণমাধ্যম জার্মানির, এবং সেখানে উনি বলেছেন, এবং এটা নিয়ে আমি বোধহয় সর্বশেষ কথা বলছি ওনার এই কথাটা নিয়ে, কারণ আমি ডিসি বইমেলা আর প্রধান হিসাবে খুবই ব্যস্ত ছিলাম। আমি দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের তুরাগের হত্যা সহ অনেক কিছু ঘটনা ঘটে গেছে। অতএব মতিউর রহমান সম্বন্ধে এখন আমি কনক্লুশন করব এভাবে, তিনি সবসময় যেই গোষ্ঠীটার প্রতি উনি সহযোগিতা করেছেন গণমাধ্যম দিয়ে, সেটা ওনার ওই একতার পর যেই লাইনে উনি গেলেন, সেই লাইনটা ছিল 71-এর পরাজিত শক্তিদের পক্ষে। এবং সেই পরাজিত শক্তিদের জন্য কাজ করতে করতে, যেহেতু বাংলাদেশে প্রায় অনেকগুলি সরকারই এসেছে, যেই সরকারগুলো ছিল সেই তাদেরই পক্ষের, এবং সেখানে উনি হয়তোবা সুবিধা ভোগ করেছেন। কিন্তু যখনই এসেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাথে, বাংলাদেশের জন্মের সাথে যে রাজনৈতিক দলটির নাম যুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ, সেটার সাথে উনি বৈরী ভাব ছিল সর্বদাই। উনি কখনো নিজে আজ পর্যন্ত এমন কোনো কথা আমি শুনিনি বলতে যে আওয়ামী লীগ তো বাংলাদেশের জন্মের সাথে যুক্ত, আওয়ামী লীগের এই বিষয়গুলো ঠিক করা উচিত, আওয়ামী লীগের নেতৃত্বের এই বিষয়গুলো সঠিক নয়, এই জন্য বাংলাদেশ, কিন্তু আওয়ামী লীগ যে বাংলাদেশে অপরিহার্য রাজনৈতিক সত্তা, এটা কিন্তু মতিউর রহমান কখনো বলেননি, এবং ডয়চে ভেলেতেও বলেননি। ডয়চে ভেলেতে উনি আওয়ামী লীগকে যদি ফিরতে হয় অনেক কথা বলেছেন। কিন্তু আমি একটা মতিউর রহমানের সাথে আমি আরেকটি কথা এখানে যুক্ত করতে চাই, সেটা হলো, দেখুন বাংলাদেশে জাতীয়তাবাদী দল এখন ক্ষমতায় বসা। বাংলাদেশের জাতীয়তাবাদী দল কিন্তু কখনোই আওয়ামী লীগ দ্বারা নিষিদ্ধ ঘোষিত দল ছিল না। আমি আর আপনি যদি এটা বলি যে হ্যাঁ, আওয়ামী লীগের আমলে জাতীয়তাবাদী দলকে, বিএনপি কে কোণঠাসা করা হয়েছে, রাজনৈতিক কোণঠাসা তো আমেরিকাতেও হচ্ছে, রাজনৈতিক কোণঠাসা তো ব্রিটেনেও হচ্ছে, রাজনৈতিক ভাবে ভুল ত্রুটি ধরার জন্য একজনকে আরেকজন সর্বদাই চেক করছে, চেক এন্ড ব্যালেন্সের একটা সিস্টেম এইখানে তৈরি আছে। সেখানে বিএনপি ইউনূসের তৈরি করা অধ্যাদেশকে আইনে পরিণত করে যে ভুল কাজটুকু করলেন, সেটার জন্য আমি মনে করি যে এটার জন্য বিএনপি ভবিষ্যতে আসলেই বড় মাসুল দিতে হবে। বাংলাদেশের রাজনৈতিক স্পেকট্রাম বলেন, বাংলাদেশের রাজনৈতিক ফ্যাব্রিক বলেন, যে ক্ষতি এখন হচ্ছে, সেটার জন্যই মতিউর রহমানের মতন ব্যক্তি এত ধৃষ্টতা দেখাতে পারে এবং বলতে পারে যে উনি এই ষড়যন্ত্রের অংশ ছিলেন এবং এই গণমাধ্যমকে উনি ব্যবহার করেছেন। অতএব আমি মনে করছি, যেহেতু উনি সম্মুখে আরেকটি গণমাধ্যমে উনি সাক্ষী দিয়েছেন, সেটার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যেহেতু উনি ইতিমধ্যে এটা প্রমাণ করেছেন নিজে, আমি আর আপনি না বলে, অতএব সাধারণ মানুষই প্রথম আলো সহ ওনার বিচার ইতিমধ্যেই শুরু হয়েছে। এই অর্থে আমি বলবো যে গণমাধ্যমের যে আমরা কেউ নিরপেক্ষ নই, কিন্তু তারপরেও গণমাধ্যমের যে নিরপেক্ষতা, রাজনৈতিক নিরপেক্ষতার কথা বলছি, সেটা উনি হারিয়েছেন। আমার মনে হচ্ছে এটা প্রচন্ড একটা ক্ষতির কারণ হবে প্রথম আলোর জন্য। অতএব প্রথম আলোর যারা ইনভেস্টর, যারা এটার অর্থনৈতিক মালিক, তারাও হয়তোবা ভেবে চিন্তে দেখবেন এই মতিউর রহমানের ভবিষ্যৎ। ধন্যবাদ।